আজকের ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 19 একাডেমিক রিডিং টেস্ট 2 এর কোয়েশ্চেন নাম্বার 33 থেকে 37 প্র্যাকটিস করব। তো এখানে আমাদের যে কোয়েশ্চেন টাইপগুলো আছে সেগুলো হচ্ছে ইয়েস, নো, নট গিভেন। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা কোয়েশ্চেন নাম্বার 33 তে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 33 তে আমরা যেটা পড়তে দেখতে পাচ্ছি সেটা হলো যে many people who ended up winning prestigious intellectual prizes only reached an average standard when young। বলছে যে মেনি পিপল মানে অনেক লোকজনের কথা এখানে বলা হচ্ছে যারা কি করছে, যারা হচ্ছে যে হু এন্ডেড আপ, যারা সমাপ্ত করেছে, বা হু এন্ডেড আপ যারা পেয়েছে, উইনিং বিজয়ী হয়েছে। এন্ডেড আপ উইনিং মানে হচ্ছে বিজয়ী হয়েছে প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস, অর্থাৎ খুব সম্মানিত বুদ্ধিজীবী পুরস্কার যারা পেয়েছে। অনলি রিচড তারা শুধুমাত্র পৌঁছেছিল অ্যান অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ওয়েন ইয়াং, তারা একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে পৌঁছেছিল যখন তারা ইয়াং ছিল। সো আমরা এখানে প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস এটাকে একটা কিওয়ার্ড হিসেবে ধরছি, আর ইয়াংটাকে আমরা আরেকটা কিওয়ার্ড হিসেবে কনসিডার করতে পারি। অ্যাভারেজ, আচ্ছা অ্যাভারেজ রিচড অ্যান্ড অ্যাভারেজ স্ট্যান্ডার্ড, সো অ্যাভারেজ স্ট্যান্ডার্ড আমাদের আরেকটা কিওয়ার্ডস। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিওয়ার্ডস গুলো সিলেকশন শেষ হয়ে গেল। তাহলে আমরা উইনিংটাকেও একটা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি, যে উইনিং বলছে যেহেতু। তো এখানে আমরা এখন কিওয়ার্ড গুলো সিলেকশন করলাম। তো আমি এর আগেও মনে হয় অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমরা যখন ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন গুলো সলভ করব, তখন আমাদের শুধু একটা কোয়েশ্চেন পড়ে আমরা প্যাসেজে যদি লোকেশন ট্র্যাক করতে চাই সেটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দুইটা কোয়েশ্চেন একসাথে নিতে পারি। দুইটা কোয়েশ্চেন যদি আমরা একসাথে কনসিডারেশনে আনি তাহলে আমাদের আনসারটা খোঁজা অনেক সহজ হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটা যদি আমরা এখন পড়ি, এই কোয়েশ্চেনটা আমরা পড়তে এখানে যেটা বলছে যে আইনস্টাইনস failures failures as a young man were due to his lack of কনফিডেন্স নিয়ে কথাবার্তা বলছে। অর্থাৎ আইনস্টাইনের যে ফেলিয়ার্স গুলো আছে, ওনার যে ব্যর্থতা গুলো আছে, উনি যে ব্যর্থ হয়েছিলেন কখন, যখন উনি ইয়াং ম্যান ছিলেন। উনি যখন ইয়াং ম্যান ছিলেন তখন উনি অনেকগুলো ব্যর্থ হয়েছেন। এখন কি কি কারণে ব্যর্থ হয়েছেন সেটা আমাদের দেখতে হবে। তার ভিতরে একটা বড় কারণ সেটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, অর্থাৎ ওনার কনফিডেন্সের একটা বড় রকমের সমস্যা ছিল, অভাব ছিল। এই কারণে উনি এই ব্যর্থগুলো হয়েছিলেন। এখন আসলে কি ওনার কনফিডেন্সের কারণে উনি ব্যর্থ হয়েছিলেন কিনা সেটা আমাদের প্যাসেজ থেকে বের করতে হবে, করে আমাদেরকে আনসার করতে হবে। তো চলেন আমরা এখন প্যাসেজে চলে যাই। আমরা এই প্যাসেজের টাইটেল থেকে শুরু করছি। আমরা টাইটেলটা যেটা দেখতে পাচ্ছি, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য এক্সিস্টেন্স অফ দ্য গিফটেড চাইল্ড, অর্থাৎ এই প্যাসেজে একটা ইনকোয়ারির কথা বলছে। কি বিষয়ে তারা ইনকোয়ারি করছে? তারা মূলত ইনকোয়ারি করছে যে এক্সিস্টেন্স নিয়ে, অর্থাৎ গিফটেড চাইল্ড যে যারা আছে তাদের যে এক্সিস্টেন্সটা সেটা কিভাবে হলো বা কেমনে হলো, এটা নিয়ে তারা এখানে আলোচনা করছে। তো আমরা প্রথমে যেটা চলে যাব, এখানে আমাদের প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজ আছে, মেনি পিপল উইনিং, এগুলো আছে। আমরা এখানে একটা নাম দেখতে পাচ্ছি, মারিয়াম মির্জাখনি। এটা একটা নাম মনে হচ্ছে আমাদের, হ্যাঁ এটা একটা নাম। সো যেহেতু এটা একটা নেম, আমাদের এখানে লাগবে হচ্ছে মেনি পিপল। আইনস্টাইনের নাম তো এখানে নাই। সো এই জায়গা থেকে আমরা নোবেল প্রাইজ, আমরা এখানে পুরস্কারের নামটা পেয়েছি নোবেল প্রাইজ। আচ্ছা, নোবেল প্রাইজ বলতে কি আমরা প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস বলবো? হ্যাঁ, নোবেল প্রাইজটাই কি আমাদের প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস কিনা সেটা আমরা খুঁজে দেখব। তো এখানে আমরা দেখব যে ইয়াং কথাটা থাকতে হবে না, এখানে কোনো ইয়াং কথাটা নেই। মেনি পিপল উইনিং বা আইনস্টাইনের নাম এখানে নাই। সো এই প্যারাগ্রাফে যেহেতু মির্জা নিয়ে আলোচনা করছে, এখানে আইনস্টাইন নিয়ে আলোচনা নেই। আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই। ইন অ্যাডাল্ট লাইফ ইট ইজ ক্লিয়ার দ্যাট, এখানে অ্যাডাল্ট লাইফ বলেছে, কার অ্যাডাল্ট লাইফ নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা এখানে মেনশন করা নেই। বাট এখানে মেনি পিপল আমরা এরকম কোনো দেখতে পাচ্ছি না। রিওয়ার্ডিং পার্ট আছে, আহা মোমেন্ট, কিন্তু এখানে মেনি পিপল এগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা পরের প্যারাগ্রাফে চলে যাচ্ছি। ইজ হার ব্যাকগ্রাউন্ড আনইউজুয়াল, এটা বলছে একটা কোয়েশ্চেন। অ্যাপারেন্টলি নট। মোস্ট নোবেল প্রাইজ উইনার্স ওয়ার আনএক্সেপশনাল ইন চাইল্ডহুড, বলছে যে মোস্ট নোবেল প্রাইজ উইনার্স, এখানে উইনিং আমার ছিল, কোয়েশ্চেনে ছিল উইনিং, আমরা এখানে উইনিং বা উইনার্স কথাটা পেয়েছি। আমাদের এখানে ছিল মেনি পিপল, আমরা এখানে মোস্ট দেখলাম, মেনির জায়গায় মোস্ট ইউজ করা হয়েছে।
নোবেল প্রাইজ উইনার্স, এখানে যেটা বলছে যে পিপল হু এন্ডেড আপ উইনিং প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস। সো নোবেল প্রাইজ উইনার যারা, এরাই মূলত হচ্ছে আমাদের প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজ, মেনি পিপল যারা প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজগুলো উইন করেছিল। আচ্ছা, এখানে তাহলে আমরা মোটামুটি এখানে বলছে আইনস্টাইন ওয়াজ স্লো টু টক এজ এ বেবি। আচ্ছা, আইনস্টাইনসের এখানে বলা হচ্ছে হি ফেইল্ড। আচ্ছা, এখানে হি ফেইল্ড মানে তার ব্যর্থতার কথা এখানে বলছে। তার মানে আমাদের এই লোকেশনটা, অর্থাৎ এই প্যারাগ্রাফ থেকে আমরা কিছু একটা এই কোয়েশ্চেনগুলো আনসার আশা করি পাওয়া শুরু করব। তো চলেন আমরা প্যারাগ্রাফ 1 পড়ি। এখানে যেটা বলছে, এই প্যারাগ্রাফটা আমরা এখন পড়ি। আমরা ফার্স্ট লাইনটা যদি একটু হাইলাইট করি, আমার মনে হয় ফার্স্ট লাইন থেকে আমরা একটা আনসার পেতে পারি। কিভাবে সেটা এখন দেখব। বলছে যে ইজ হার ব্যাকগ্রাউন্ড আনইউজুয়াল, তার ব্যাকগ্রাউন্ডটা কি আসলে আনইউজুয়াল না ইউজুয়াল। বলছে যে এটা প্রশ্ন করছে, অ্যাপারেন্টলি নট, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডটা আসলে আনইউজুয়াল না। আনইউজুয়াল কথাটার মানে হচ্ছে অ্যাভারেজ। এটা বলা হচ্ছে যে তার ব্যাকগ্রাউন্ডটা কি ইউজুয়াল না আনইউজুয়াল। বলছে যে না, এটা ইউজুয়াল না, এটা সরি আনইউজুয়াল না, এটা অ্যাপারেন্টলি নট, আনইউজুয়াল না, তার মানে এটা ইউজুয়াল। ইউজুয়াল মানে অ্যাভারেজ। এখন ব্যাকগ্রাউন্ড বলতে বলছে শৈশবকাল, চাইল্ডহুড কথাটা বলছে। তাহলে ব্যাকগ্রাউন্ড বলতে আমরা শৈশবকাল বা চাইল্ডহুড কথাটা দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি। সো আমরা তাহলে বলবো যে ইজ হার ব্যাকগ্রাউন্ড আনইউজুয়াল, অ্যাপারেন্টলি নট, তার মানে তার ব্যাকগ্রাউন্ডটা আনইউজুয়াল ছিল না, অর্থাৎ এভারেজ স্ট্যান্ডার্ড ছিল। তাহলে অ্যান এভারেজ স্ট্যান্ডার্ড ওয়েন ইয়াং, তাহলে অনলি রিচড অ্যান এভারেজ স্ট্যান্ডার্ড ওয়েন ইয়াং, তার মানে হচ্ছে ইজ হার ব্যাকগ্রাউন্ড আনইউজুয়াল অ্যাপারেন্টলি নট, তার মানে তার ব্যাকগ্রাউন্ডটা ছিল ইউজুয়াল। এটা একটা আমরা ব্যাখ্যা দিলাম। আচ্ছা, এখানে বলছে মোস্ট নোবেল প্রাইজ উইনার্স ওয়ার আনএক্সেপশনাল ইন চাইল্ডহুড, অর্থাৎ চাইল্ডহুডে তারা কেউ এক্সেপশনাল ছিলেন না, সবাই আনএক্সেপশনাল ছিলেন, অর্থাৎ তাদের ব্যাকগ্রাউন্ডটা সব মিলে এভারেজ ছিল। সো এখন আমরা কি পেতে পারি, তাহলে মেনি পিপল হু এন্ডেড আপ উইনিং প্রেস্টিজিয়াস প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস অনলি রিচড অ্যান এভারেজ স্ট্যান্ডার্ড ওয়েন ইয়াং। তাহলে তো এখানে কথাটা সত্য যে তাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে ইউজুয়াল ছিল, এভারেজ ছিল। সো আমরা এটাকে ইয়েস বলে আনসার করছি। তো তাহলে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে ইয়েস। এখানে একটা জিনিস নোটিশ হয়তো আপনারা করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু খুব ভালো করে নোটিশ করেছি। সেটা হলো যে এভারেজ স্ট্যান্ডার্ড, এই কথাটা যখন আপনাদের কোনো প্যাসেজে আপনারা পাবেন বা কোনো কোয়েশ্চেনে পাবেন, তখন আপনারা অবশ্যই একটা ওয়ার্ডকে বেশি প্রায়োরিটি দিবেন। সেটা হচ্ছে ইউজুয়াল ওয়ার্ডকে বা আনইউজুয়াল ওয়ার্ডকে বা ইউনিক ওয়ার্ডকে। আমি এখানে একটু লিখে দেখাই, তাহলে আপনাদের জন্য জিনিসটা সুবিধা হবে। যে আপনারা যখন AVERAGE এই এভারেজ ওয়ার্ডটা পাবেন, এইটার রিলেটেড কিছু ওয়ার্ডসগুলো আপনি প্যাসেজে পাবেন। সেটা হচ্ছে যে এটা রিলেটেড প্যাসেজে যে ওয়ার্ডগুলো পেতে পারেন অন্য কোয়েশ্চেনে, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ইউজুয়াল, USUAL, ইউজুয়াল, আর এটা হচ্ছে আনইউজুয়াল। তারপরে হচ্ছে ইউনিক কথাটা আপনি পাবেন, ইউনিক, UNI, ইউনিক। আরেকটা আপনি পাবেন ইউজুয়াল, আনইউজুয়াল, ইউনিক। আরেকটা পাবেন আপনি, সেটা হলো যে এক্সেপশনাল, EXCEPTIONL, এক্সেপশনাল। আরেকটা আপনি পেতে পারেন আনএক্সেপশনাল, EXCEPTIONAL। সো এই ওয়ার্ডসগুলোকে আপনাকে অবশ্যই কনসিডারেশনে আনতে হবে। এভারেজ মানে হচ্ছে ইউজুয়াল, এভারেজ মানে তো আমরা জানি ইউজুয়াল, বাট আনইউজুয়ালও থাকতে পারে, সেটা অপোজিট হিসেবে। যেমন ইউনিক, আমি যদি বলি যে আমি ইউনিক, তাহলে তো আমি এভারেজ থাকলাম না, আমি অন্যদের থেকে আলাদা হয়ে গেলাম। যেমন এক্সেপশনাল, আই এম অ্যান এক্সেপশনাল পার্সন, তাহলে তো আমি এভারেজের মধ্যে পড়লাম না। আনএক্সেপশনাল, আই এম নট আনএক্সেপশনাল, তার মানে কি বোঝাচ্ছে যে আমি এভারেজ। সো এই ওয়ার্ডসগুলো আমরা এখানে অবশ্যই কনসিডারেশনে নিব, তাহলে আমাদের কি হবে, আমাদের কম্প্রিহেন্সিভ যে রিডিং স্কিলটা আছে সেটা ইমপ্রুভ করবে। ওকে, আর কথা না বাড়ি আমরা তাহলে পরের কোয়েশ্চেনে চলে যাই। আমরা আইনস্টাইনস ফেইলিয়ার্স অ্যাজ এ ইয়াং ম্যান ওয়ার ডিউ টু হিজ ল্যাক অফ কনফিডেন্স। বলছে যে তার কনফিডেন্সের কারণেই তার এই ফেইলিয়ার্স গুলো হয়েছিল। এখানে ফেইলিয়ার্স ওয়ার্ডটা অনেকে আমরা মিস প্রোনাউন্সড করে থাকি, সেটা হচ্ছে ফেইলুরস। ফেইলুরস কথাটা আসলে না, ফেইলিয়ার্স। আচ্ছা, তো আমরা পরের সেন্টেন্স থেকে আইনস্টাইন কথাটা দেখতে পাচ্ছি। সো আইনস্টাইন এখানে আমরা পেলাম, আইনস্টাইন এটা আমাদের একটা ওয়ার্ড পেয়েছি, যেটা আমাদের লোকেশন বলছে। হি ফেইল্ড, আচ্ছা এখানে তার ব্যর্থতা, জেনারেল পার্ট অফ টেস্ট। আচ্ছা, আমরা এই কাজটা যেটা করতে পারি, আমরা এই সেন্টেন্সটাকে এই আইনস্টাইন থেকে শুরু করে
এই পর্যন্ত আমরা এটাকে আমরা নিতে পারি, হাইলাইট করতে পারি। চলেন আমরা এই অংশটুকু পড়ি যে আসলে এই অংশটুকু থেকে কি বলা আছে। এই অংশটুকু পড়লে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যেটা বলছে যে আইনস্টাইন ওয়াজ স্লো টু টক অ্যাজ এ বেবি, অর্থাৎ তিনি যখন বেবি ছিলেন, বেবি হিসেবে কথা বলার জন্য তিনি স্লো ছিলেন। আচ্ছা, অন্যান্য বেবিরাও তো স্লো থাকে। আচ্ছা, না, অনেক বেবি আবার ফাস্টও থাকে। আচ্ছা, হি ফেইলড দ্য জেনারেল পার্ট অফ দ্য এন্ট্রি টেস্ট টু জুরিক পলিটেকনিক। তার মানে সে ব্যর্থ হয়েছিল দ্য জেনারেল পার্ট অফ দি এন্ট্রি টেস্ট, একটা এন্ট্রি টেস্ট ছিল টু জুরিক পলিটেকনিক, অর্থাৎ জুরিক নামে একটা পলিটেকনিক ছিল। সেই পলিটেকনিকে তিনি যখন ভর্তি হওয়ার জন্য এন্ট্রি টেস্টের জন্য এক্সাম দিয়েছিলেন, তো সেখানে তিনি জেনারেল পার্ট ছিল একটা, আমরা যেরকম এখন এক্সাম দেওয়ার সময় আমাদের জেনারেল নলেজ থাকে, তারপরে বাংলা থাকে, ইংলিশ থাকে, ম্যাথমেটিক্স থাকে, সো আইকিউ টাইপে বা আইটি থাকে। সো এই ধরনের কোয়েশ্চেন এখানে জেনারেল একটা পার্ট ছিল, তিনি এই পার্টটা ফেল করেছিলেন। বলছে যে দো যদিও যদিও দে লেট হিম ইন, যদিও তারা তাদেরকে ওই কোর্সে নিয়েছিল। কেন নিয়েছিল? বিকজ অফ হাই ফিজিক্স অ্যান্ড ম্যাথ স্কোরস, তার ফিজিক্স এবং ম্যাথে অনেক ভালো স্কোর ছিল, হাই স্কোর ছিল, যার কারণে তাকে নিয়েছিলেন, যদি তিনি জেনারেল পার্টে ফেল করেছিলেন। তো এখন এখানে ফেইল করার একটা বিষয় বলছে। আর এই কোয়েশ্চেনে এসে কি বলছে দেখেন, বলছে যে আইনস্টাইনস ফেইলিয়ার্স অ্যাজ এ ইয়াং ম্যান ওয়ার ডিউ টু হিজ ল্যাক অফ কনফিডেন্স। তো এখানে কি কি কারণে তিনি ফেল করলেন এটা তো এখানে বলে নাই, বাট এখানে কিন্তু কারণটা ল্যাক অফ কনফিডেন্সের কথা বলছে। সো আমরা তাহলে কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা অবশ্যই নট গিভেন দিব এটাকে, কারণ এটার সাথে তো এটা ম্যাচ করছে না। আমরা এই আনসারটা করে ফেললাম। এখানে একটা জিনিস আমাদের যেটা বলছে, যেহেতু কনফিডেন্স নিয়ে কোনো আলোচনা এখানে করা নেই, বাট তার এখানে ফেল্ড। আচ্ছা, এখানে বলছে হি ফেল্ড দ্য জেনারেল পার্ট, খেয়াল করেন এখানে কিন্তু একটা পার্টের কথা বলছে, তাই না? হি ফেল্ড দ্য জেনারেল পার্ট, এখানে একটা পার্টে তিনি ফেল করেছিলেন। আমরা যদি একটু এখানে দেখাই, আর কোয়েশ্চেনে কি বলছে, আইনস্টাইনস ফেলিয়ার্স, কয়টা ফেল? এখানে তো অনেকগুলো ফেল রে ভাই। এখানে যেহেতু অনেকগুলো ফেল নিয়ে আসে, তার মানে এটা তো আলোচনা করার প্রশ্নে আসে না, যার কারণে আমরা এটাকে নট গিভেন দিয়েছি। আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 35-এ। এইবার এখানে আমাদের কি দেখা যাচ্ছে, 35-এ যেটা বলছে, 35-এ বলছে ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন, টু রিচ এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টে যাওয়া, অন ওয়েদার সাম চিলড্রেন আর অ্যাকচুয়ালি বর্ন গিফটেড, যে কিছু কিছু চিলড্রেন তারা আসলে গিফটেড মানে হচ্ছে জন্মগতভাবে তারা মেধা নিয়ে জন্মগ্রহণ করে, এই বিষয়ে একমত হওয়াটা আসলে ডিফিকাল্ট, একই মত দেওয়াটা আসলে ডিফিকাল্ট। সো আমরা তাহলে কিওয়ার্ড গুলো সিলেক্ট করি, আমরা এখানে নিতে পারি হচ্ছে ডিফিকাল্ট একটা কিওয়ার্ড নিতে পারি, তারপরে আমরা এখানে নিতে পারি এগ্রিমেন্ট কথাটা আমরা নিতে পারি কিওয়ার্ড হিসেবে, চিলড্রেন কথাটা আমরা এখানে কিওয়ার্ড হিসেবে নিব, আর এটা হচ্ছে বর্ন গিফটেড, এই যে বর্ন গিফটেড কথাটাকে আমরা আরেকটা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। সো আমরা কিওয়ার্ড সিলেকশনের কাজটা করে ফেললাম, 4টা কিওয়ার্ড এখানে নিয়ে ফেললাম। এখন আমাদের যেতে হবে প্যাসেজে, যে কোন জায়গায় আমরা যেহেতু লাস্ট 34 এর আনসারটা আমরা এখান থেকে এই পর্যন্ত পেয়েছিলাম, আমরা তারপরের লাইন থেকে পড়া শুরু করব। He struggled at work initially but he kept plugging away, eventually rewrote, না এখানে এটা বলে নাই। Considerable amount of research, high performance, এখানে এগ্রিমেন্ট নিয়ে কিছু কথাবার্তা হয় নাই। আচ্ছা, pathways can be created, আইকিউ নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা পরের প্যারাগ্রাফে যাচ্ছি, না এখানে এগ্রিমেন্ট নিয়ে কোনো কথাবার্তা তো দেখতেছি না, চিলড্রেন গিফটেড ডিফিকাল্ট। While the jury is out on giftedness being innate and other factors potentially making the difference, মনে হয় এখান থেকে আমরা একটা জুরি ওয়ার্ডটা পেয়েছি। জুরি ওয়ার্ড মানে হচ্ছে কি, অনেকগুলো লোকের মতামত নিয়ে কথা বলছি। সো এটা কি আমরা এগ্রিমেন্টের সাথে নিতে পারি? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে যে এটাকে আমরা এগ্রিমেন্টের সাথে নিতে পারি 35 এর জন্য। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে while the jury is out on giftedness being innate and other factors potentially making the difference, what is certain is that the behaviors associated with high levels of performance are replicable and most can be taught, even traits such as curiosity. বলছে যে while, যদিও, the jury is out
অন গিফটেডনেস, মানে গিফটেডনেসের উপরে তারা আসলে আউট মানে বাহিরে, তার মানে তারা এটাতে আসলে একমত হচ্ছেন না, অর্থাৎ তারা দ্বিমত পোষণ করছেন। তার মানে কি হচ্ছে, দ্য জুরি ইজ আউট অন গিফটেডনেস বিং ইন ইট। বলছে যে ইনেট, বিং ইনেট মানে হচ্ছে জন্মগতভাবে তারা মেধাবী। এইরকম যারা গিফটেডনেস তারা হচ্ছে যে জন্মগতভাবে তারা মেধাবী বা তারা মেধা নিয়ে জন্মগ্রহণ করে, এই বিষয়ে তারা আউট, তার মানে তারা বাইরে আছে। সো ইট ইজ ডিফিকাল্ট। দেখেন এটা হচ্ছে দ্য জুরি ইজ আউট, এটা হচ্ছে একটা ওপিনিয়ন, রাইটারের ওপিনিয়ন। আর এখানে বলছে ইট ইজ ডিফিকাল্ট টু রিচ এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে যাওয়া আসলে এটা কঠিন। অন ওয়েদার সাম চিলড্রেন আর অ্যাকচুয়ালি বর্ন গিফটেড। হ্যাঁ সত্যই তো, কারণ এটা যদি কঠিন না হতো তাহলে তারা কেন বাইরে থাকবে, অর্থাৎ একমত হবে না কেন। তারা একমত হয়েছেন একটা বিষয়, সেটা হলো যে বিহেভিয়ার্স অ্যাসোসিয়েটেড উইথ হাই লেভেলস অফ পারফরমেন্স আর রেপ্লিকেবল। বলছে যে বিহেভিয়ার্স গুলো, কোন বিহেভিয়ার্স গুলো, যে বিহেভিয়ার্স গুলো হচ্ছে হাই লেভেল অফ পারফরমেন্স যেগুলো, সেগুলো আসলে রেপ্লিকেবল এবং ক্যান বি টট, সেগুলোকে আসলে মানে শেখানো যেতে পারে। যার কারণে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা আসলে একটা কঠিন সিদ্ধান্তটা, মানে এই গিফটেডনেস বিং ইনেট এই বিষয়ে আসলে জুরি এখনো কোনো তারা একমত হয় নাই, আসলে এটা একটা কঠিন কাজ। তো এটাই বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু রিচ এগ্রিমেন্ট। সো আমরা তাহলে আনসারটা এখানে দেখতে পাচ্ছি 35 এর আনসার হচ্ছে ইয়েস। আমরা এখন চলে যাব 36। 36 এই কোয়েশ্চেনের আনসারটা আমরা খুঁজবো। তো 36 এখানে যেটা বলছে যে আইনস্টাইন নিয়ে কথা বলতে বলছে যে আইনস্টাইন ওয়াজ আপসেট বাই দ্য পাবলিকস ভিউ অফ হিজ লাইফস ওয়ার্ক। এখন আইনস্টাইনের এখানে একটা ইমোশন বা ফিলিংস এর কথা এখানে মেনশন করা আছে যে আইনস্টাইন আসলে আপসেট ছিলেন। উনি কখন আপসেট ছিলেন, যখন ওনার পাবলিকস ভিউ গুলো, অর্থাৎ ওনাকে নিয়ে পাবলিক কি কি মন্তব্য করেছিলেন সেগুলোতে উনি আপসেট ছিলেন। তার লাইফের যে ওয়ার্ক গুলো সেই ওয়ার্ক গুলো নিয়ে, অর্থাৎ তিনি আপসেট ছিলেন। তো এখন আমরা এখানে দেখবো আইনস্টাইন কি এর পরে আমাদের কোথাও আছে কিনা। আমরা পরের প্যারাগ্রাফে যাচ্ছি। পরের প্যারাগ্রাফে আমরা এখানে দেবর আয়ার, প্রফেসর দেবর আয়ার, এখানে একজন প্রফেসরের নাম পাচ্ছি, এখানে আমাদের আইনস্টাইনের নাম নেই। পরের প্যারাগ্রাফে আমরা এখানে আয়ার কলস, লাস্ট লাইনে এসে আয়ার কলস, এখানে আমরা ওই একই ব্যক্তির নাম পাচ্ছি। এখানে এরিকসন, অ্যান্ডার্স এরিকসন, প্রফেসর অ্যান্ডার্স এরিকসনের নাম দেখতে পাচ্ছি। সো এখানে উনি আইনস্টাইন নিয়ে কোথায় কথাবার্তা বলা হচ্ছে কিনা, না এখানে আমি দেখতে পাচ্ছি এই এরিকসনস মেমোরি, এরিকসন নিয়েই কথা হচ্ছে। আমরা চলে যাচ্ছি পরের প্যারাগ্রাফে। এই প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি বেঞ্জামিনের কথা বলা হচ্ছে, বেঞ্জামিন ব্লুম। আচ্ছা, আরেকটা এখানে কথা, হি ফাউন্ড এ প্যাট্রান, এটাও বেঞ্জামিন ব্লুমের কথা বলছে। সো এখানে আমাদের নাই। আমরা যদি পরের প্যারাগ্রাফে চলে যাই, এখানে আমাদের কি আছে, পরের প্যারাগ্রাফে আয়ার সেইস, অর্থাৎ আয়ার নিয়ে আবার কথা বলছে। আর ইন্টারভিউস আনকভার্ড স্ট্রং এভিডেন্স, এখানে ইন্টারভিউ নিয়ে কথাবার্তা বলছে। সাকসিডিং ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস, রিমার্কেবল, আইনস্টাইন কথাটা কই, কমিউনিটি এখানে বলছে। আচ্ছা, ওয়াইল্ডার কমিউনিটি। আচ্ছা আচ্ছা, আমরা আইনস্টাইনস ওয়াজ আপসেট, আচ্ছা ইন্টারভিউস আনকভার্ড, ইদার ইমিডিয়েট, আচ্ছা এখানে দেখতেছি লেট আস এন্ড উইথ আইনস্টাইন। আচ্ছা এইবার আমরা আইনস্টাইন কথাটা পেয়েছি। সো আইনস্টাইন ওয়ার্ডটা আমরা পেয়েছি। এখানে আমাদের ছিল আইনস্টাইন ওয়াজ আপসেট বাই দ্য পাবলিকস ভিউ অফ হিজ লাইফস ওয়ার্ক। আর এখানে বলছে লেট আস এন্ড উইথ আইনস্টাইন, দ্য ইপিটম অফ এ জিনিয়াস। He clearly had curiosity, character, and determination. He struggled against rejection in early life, but was undeterred. আচ্ছা, রিজেকশন এখানে, এগেইনস্ট রিজেকশন, রিজেকশন বলতে কি বোঝাচ্ছে? রিজেকশন বলতেই তো এখানে পাবলিকস ভিউ, মানে পাবলিক তাকে তার সম্পর্কে কি মনে করেছিল, তার আর্লি লাইফ সম্পর্কে, ইন আর্লি লাইফ বাট ওয়াজ আনডিটার্ড। আচ্ছা আচ্ছা, বলছে আইনস্টাইন ওয়াজ আপসেট বাই দ্য পাবলিকস ভিউ অফ হিজ লাইফস ওয়ার্ক। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা তাহলে আনসারটা বের করার চেষ্টা করি, তাহলে আমাদের আনসারটা কি আসতে পারে, আমরা একটু পড়ি, দেখি যে কি বলছে। বলছে লেট আস এন্ড উইথ আইনস্টাইন, আইনস্টাইন নিয়ে চলেন আমরা শেষ করি। দ্য ইপিডমি অফ এ জিনিয়াস, অর্থাৎ একজন প্রতিভাধর জিনিয়াসের কথা এখানে বলা হচ্ছে। বলছে যে হি ক্লিয়ারলি হ্যাড কিউরিওসিটি, তার কিউরিওসিটি ছিল, ক্যারেক্টার ছিল, অ্যান্ড ডিটারমিনেশন ছিল। আচ্ছা, হি স্ট্রাগল এগেইনস্ট রিজেকশন, রিজেকশন বলতে তার কাজকর্ম নিয়ে হয়তো কেউ তাকে রিজেক্ট করেছিল,
in early life but was undeterred. বলছে যে সে আসলে আনডিটার্ড ছিল, মানে এই বিষয়ে নিঃসন্দেহ যে তিনি আপসেট, মানে তার যে আর্লি লাইফ সম্পর্কে, তার যে কাজের লাইফ সেটা সম্পর্কে কেউ আপসেট ছিল বা খুশি ছিল এরকম কোনো এখানে কথাবার্তা আমি দেখতে পাচ্ছি না। সো তাহলে সেক্ষেত্রে আমি কনসিডার করতেছি যে এটা একটা নট গিভেন আনসার, কারণ যেহেতু ওই ধরনের কোনো কথাবার্তা এখানে লক্ষ্য করা যাচ্ছে না, তাহলে তো আমরা এটাকে নট গিভেন দিতেই পারি। আচ্ছা, তাহলে এটাকে আমরা নট গিভেন দেই। আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 37 আমাদের কি বলা আছে? Einstein put his success down to the speed at which he dealt with scientific questions. আমাদের আর লাস্ট লাইন এটা বাকি আছে। তো লাস্ট লাইন থেকে আমরা কি আনসারটা পাবো? আমরা আশা করি এখান থেকে একটা আনসার পাবো। হুম, বলছে যে ডিড হি থিঙ্ক হি ওয়াজ এ জিনিয়াস অর ইভেন গিফটেড? সে কি মনে করেছিল সে একজন জিনিয়াস এবং গিফটেড ছিলেন? হি ওয়ান্স রোড, ইটস নট দ্যাট আই এম সো স্মার্ট, ইটস জাস্ট দ্যাট আই স্টে উইথ প্রবলেমস লঙ্গার। তার মানে কি তিনি আসলে স্মার্ট ছিলেন না, এটা আসলে বলছে যে না আমি অত স্মার্ট না, শুধু আমি প্রবলেমগুলো নিয়ে অনেকক্ষণ সময় দিতাম, অন্য সময় কাজ করতাম। তার মানে তার যে স্পিড, কাজের যে স্পিডটা এটা আসলে ফাস্ট ছিল না, স্লো ছিল, ডাউন ছিল। ওকে, তাহলে আইনস্টাইন পুট হিজ সাকসেস ডাউন টু দ্য স্পিড at which he dealt with scientific question. সে কি হতো? মোস্ট পিপল সে ইট ইজ ইন্টেলেক্ট উইচ মেক্স এ গ্রেট সায়েন্টিস্ট। বলছে যে অনেকে এটা বলেছিল ইন্টেলেক্ট যেটাকে সে গ্রেট সায়েন্টিস্ট, যেটা আসলে আমাদেরকে গ্রেট সায়েন্টিস্ট বানায়। দে আর রং, ইটস ক্যারেক্টার। তিনি আসলে এই কথাটাই বলেছিলেন যে না, ক্যারেক্টারটা হচ্ছে আসল। সো আমরা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আইনস্টাইন পুট হিজ সাকসেস, আমরা আইনস্টাইনকে যদি একটা কিওয়ার্ড হিসেবে ধরি, আর এখানে যদি আমরা সাকসেস ডাউনটাকে একটা কিওয়ার্ড হিসেবে ধরি, তাহলে আমাদের আসতেছে দ্য স্পিড। কিসের প্রেক্ষাপটে এখানে ইন টার্মস অফ কার কথা বলছে? স্পিডের কথা বলছে। হি ডিল উইথ সায়েন্টিফিক কোয়েশ্চেন, অর্থাৎ তিনি সায়েন্টিফিক কোয়েশ্চেনগুলো নিয়ে তো কাজ করতেন, মানে ডিল করতেন। আর এখানে বলছে প্রবলেমস লঙ্গার, এই প্রবলেমস বলতে সায়েন্টিফিক কোয়েশ্চেনগুলোর কথা বলতেছে। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। সো তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই লাইনটাই হচ্ছে আসলে মূলত আনসার, মানে এই লাইনে সে আনসারটা দিচ্ছে। বলছে যে did he think he was a genius or even gifted? He once wrote, "It's not that I'm so smart, it's just that I stay with problems longer." অর্থাৎ উনি লঙ্গার সময় নিয়ে প্রবলেমস গুলো ডিল করে। তার মানে সায়েন্টিফিক কোয়েশ্চেন গুলো, প্রবলেম বলতে এখানে সায়েন্টিফিক কোয়েশ্চেন গুলোর কথাই বলা হচ্ছে। আর এখানে বলছে যে তিনি তার সাকসেসটাকে ডাউন করে রেখেছিলেন টু দ্য স্পিড অ্যাট উইচ, মানে স্পিড অর্থাৎ দ্রুত উনি প্রবলেমগুলো সলভ করতেন না। যদি উনি দ্রুত সলভ করতেন তাহলে দ্রুত উনি সাকসেসফুল হতে পারতেন, কিন্তু উনি ওটা করতেন না, উনি ওনার সাকসেসটাকে ডাউন করে রেখেছিলেন। ওই সময়টাতে উনি কি করতেন? হি ডিল উইথ সায়েন্টিফিক কোয়েশ্চেন। কাজে এই ক্ষেত্রে আমরা এটাকে আনসার, মানে এখানে আমাদের যেটা বলা আছে, এই প্যাসেজে যেটা বলা আছে সেটার অপোজিট মিনিং কিন্তু এটা দিচ্ছে। সো এটাকে আমরা আনসার হিসেবে নো দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে নো। তো এই ছিল মোটামুটি আজকের এই ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনের আনসার। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে।